আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আমি আব্দুল্লাহ দিরিলিস আত্মকুল সিরিজের পর্বগুলো ধারাবাহিকভাবে এক্সপ্লেন করছি। আগের 5টি পর্ব যারা দেখেননি তারা আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো কথা না বাড়িয়ে চলুন 6ষ্ঠ পর্ব থেকে 10ম পর্বের এক্সপ্লেন শুরু করি। 6ষ্ঠ পর্বের প্রথমে দেখানো হয় আত্মগুরুল সেই আক্রমণকারীকে ধরেই ফেলতেন, কিন্তু তাকে নাসির মেরে ফেলে যাতে করে প্রমাণ না থাকে। ঠিক তখনই আমির এল আজিজ সেখানে চলে আসেন আর নাসিরকে বলেন, কে এই লোক যা আত্মগুরুলকে মারতে এসেছিল? নাসির বলে, এ একজন ছেলেবে যোদ্ধা যাকে মূলত তিতুস পাঠিয়েছিল আত্মগুরুলকে মারার জন্য। এবারও তাকে না মারতে পেরে তিতুস অনেক রেগে যায়। এরপর দিন নাসির তিতুসের সাথে দেখা করে। এখানে বোঝা যায় নাসির নামের লোকটি আসলে তিতুসের লোক ছিল, যে তার কথায় এল আজিজের প্রাসাদে গুপ্তচরের কাজ করত। আর তিতুস নাসিরকে বলে, তুমি এল আজিজকে বোঝাবে যেন তিনি আত্মগুরুলকে তাদের কেলার পাশে জমিটি দিয়ে দেয়, আর তার ফলে আমরা অনেক সহজেই তাদের উপর আক্রমণ করতে পারবো। এরপর সত্যি সত্যি এল আজিজ আত্মগুরুলকে কাই কাবিলার জন্য একটা নতুন জমি দেয়, যা ছিল সেলেবিদের জমির পাশেই। এখানে সেলেবি মানে খ্রিস্টানদের বোঝানো হচ্ছে। নতুন জমি পাওয়ার পর সকলে অনেক খুশি হয়ে যায়, কারণ তারা সেখানে বসতি স্থাপন করতে পারবে, আর সামনে শীতের মৌসুমে তাদের বেশি একটা সমস্যা হবে না। অন্যদিকে তিতুসের এই সিদ্ধান্তের কারণে তার ওস্তাদ পাপা আজম তার উপর অনেক রেগে যায়, কারণ তিনি কখনো চাচ্ছিলেন না তুর্কিরা তার সীমান্তের আশেপাশে এসে বসতি স্থাপন করুক। এরপর বামছি, তুর্গুত, দোগান এবং আত্মগুরুল তাদের নতুন ভূমি দেখতে চলে যান। তরতাজা এই ভূমি তাদের গবাদি পশুর জন্য অনেক উপকারী হবে, আর শীতেও তাদের বেশি একটা সমস্যা হবে না। এইভাবে তারা আল্লাহর শুকরিয়া আদায় করেন। সেই সাথে আত্মগুরুল তার যোদ্ধা তুর্গুতের বিয়ের কথাও বলেন, কারণ নতুন জায়গায় যাওয়ার পর তুর্গুত এবং শাহিনার বিয়ে হওয়ার কথা ছিল। এরপর তারা বসতির দিকে আসার আগে নতুন ভূমিতে কাই পতাকা স্থাপন করে দিয়ে আসেন। এরপর গুলদারুর নেতৃত্বে একটা বাণিজ্যের কাফেলা বের হয়, তার উপর কারাতৈগার আক্রমণ করে আর গুলদারুকে বন্দি করে নিয়ে যায়। এখন কারাতৈগার বলে, হয় তোমার বাবা সুলাইমান শাহ আমাকে আমার বন্দীদের ফিরিয়ে দিবে, না হয় তুমি আমার হাতে মরবে। এদিকে আত্মগুরুল বসতিতে ফিরে এসে তার বাবাকে খুশির সংবাদ দেন যে তিনি আমিরের কাছ থেকে নতুন ভূমি নিয়ে এসেছেন। এ খবর পেয়ে তার বাবা মা অনেক খুশি হন। এরপর কাই সর্দার সুলাইমান শাহের তত্ত্বাবধানে একটি গুরুত্বপূর্ণ সভা ডাকা হয়, যাতে আলোচনা হবে আত্মগুরুল যে নতুন ভূমির ব্যবস্থা করেছেন সেই জায়গায় বসতি স্থাপন করা যাবে কিনা। প্রথমত কিছু বে আত্মগুরুলের কথার সাথে একমত না হলেও পরবর্তীতে সকলে মিলে সিদ্ধান্ত নেন যে তারা হালাব থেকে পাওয়া নতুন ভূমিতেই বসতি স্থাপন করবেন। রাতের বেলা বসতির সকলে যখন ব্যস্ত ছিল, তখন পাপায় আজমের সেই বিশেষ ধরনের সৈনিকগুলো এক ধরনের ওষুধ গবাদি পশুর খাবারে মিশিয়ে দেয়, যাতে করে একটা মহামারীর অসুখ সকলের মধ্যে ছড়িয়ে পড়বে। এরপর আত্মগুরুল বাবা তাকে বলেন রোশনির সাথে তার বিয়ের কথা চলছে। রোশনি মূলত তার বড় ভাই গুলদারুর শালিকা ছিল, কিন্তু আত্মগুরুল হালিমাকে পছন্দ করতেন। তার বাবা তাকে বলেন, যেহেতু হালিমা একজন অপরিচিত মেয়ে, তার সাথে কখনো বিয়ে দেওয়া সম্ভব না। এরপর দিন সকালে হামজা রক্তাক্ত অবস্থায় কাবিলায় ফিরে এসে জানায় গুলদারুকে কারাতৈগার বন্দি করে রেখেছে, আর তাকে ছাড়তে হলে আত্মগুরুল যাদের কাবিলায় নিয়ে এসেছিলেন তাদের ফিরিয়ে দিতে হবে। এরপর খুব তাড়াতাড়ি করে নোমান সাহেবকে সুলাইমান শাহ ডেকে পাঠান এবং জিজ্ঞাসাবাদ করেন, কে আপনি, সত্যি করে বলেন, কারণ কারাতৈগার সামান্য একজন বন্দির জন্য এত কিছু করতো না। তিনি বলেন তিনি সেলজুক সুলতান কিলিজ আরসালানের নাতি মুজাফফর উদ্দিন দাউদ, মানে তিনি একজন সেলজুক শাহজাদা। গুলদারুর স্ত্রী হালিমাকে রাগের মাথায় উল্টোপাল্টা কথা বলতে থাকে। তখন সেখানে হাইমা খাতুন চলে আসেন এবং তার থেকে মাপ চায়, কারণ যাই হোক মেহমানদের অপমান করা মুসলিমদের রীতি না। তারা সেলজুক রাজবংশের লোক হওয়ার কারণে অনেকে তাদের দ্বারা নিজেদের উদ্দেশ্য হাসিল করতে চায়, মানে অনেক শক্তি চায় বর্তমান সেলজুক সুলতানকে সিংহাসন থেকে সরিয়ে তার স্থানে নোমানকে বসাতে, আর এর মাধ্যমে তারা নিজেদের উদ্দেশ্য হাসিল করত। এই জন্য মূলত তারা এদিকে সেদিকে পালিয়ে বেড়াচ্ছিল, যাতে করে কেউ তাদের খারাপ উদ্দেশ্য হাসিল করতে না পারে। এসব কথা শুনে সুলাইমান শাহ এবং আত্মগুরুল ঠিক করেন নোমানদের কারাতৈগারের হাতে তুলে দিবেন না, তবে গুলদারুকে কৌশলে বাঁচাবেন। অন্যদিকে কুর্দুগুলু ও তার সঙ্গী আলপারগু মিলে আলোচনা করছিল, যেহেতু গুলদারু কারাতৈগারের কাছে বন্দী, তাই এখন সুলাইমান শাহের বন্দীদের কারাতৈগারের হাতে তুলে দিতে হবে, না হলে গুলদারু মারা পড়বে। আর যদি সুলাইমান শাহ তা না করে, কারাতৈগার তাদের বাবা ছেলে দুজনকেই মেরে ফেলবে। তার ফলে কুর্দুগুলুর সর্দার হওয়ার রাস্তা পরিষ্কার হয়ে যাবে। এরপর আর্তুগুল এবং সুলাইমান শাহ পরিকল্পনা করেন বন্দীদের কারাতৈগারের কাছে নিয়ে যাবেন, আর প্রথমে কারাতৈগার হাত থেকে গুলদারুকে বাঁচাবেন। তারপর আত্মগুরুল তার সৈন্যদের সাহায্য নিয়ে
কারাতৈগারের হাত থেকে বন্দীদের আবার উদ্ধার করবেন। যেহেতু সুলাইমান শাহ এই অভিযানের জন্য কাবিলার বাইরে যাবেন, তাই কাবিলার দায়িত্ব কুর্দগুলোকে দিয়ে যান। সুলাইমান শাহ তো আর জানতেন না এইসব পরিকল্পনা মূলত তারই ছিল। পরদিন সকালে সুলাইমান শাহ নোমান ও ইগিদকে সাথে নিয়ে কারাতৈগারের উদ্দেশ্যে রওনা দেন। শাহজাদা নোমান তার মেয়ে হালিমাকে কাই কাবিলায় রেখে যান, কারণ কারাতৈগার সেলজুক রাজবংশের শাহজাদাদের চাচ্ছিল। এজন্য হালিমা তার ভাই এবং তার বাবাকে বাঁচানোর জন্য আত্মগুরুলকে অনুরোধ করেন। এজন্য আত্মগুরুল এবং তার যোদ্ধারা শাহজাদাদের বাঁচানোর জন্য তাদের পিছু নেন। সুলাইমান শাহ কারাতৈগারের কাছে একাই উপস্থিত হন। সেখানে তিতুস লুকিয়ে তাদের কথা শুনছিল। বন্দীদের সাথে না নিয়ে আসার কারণে কারাতৈগার অনেক রেগে যায়, কিন্তু সুলাইমান শাহ বলেন, প্রথমে আমার ছেলেকে ছেড়ে দাও, তারপর বন্দীদের পাবে। আর এখানে আমরা বুঝতে পারি সেলেবিরা আর কারাতৈগার কেন শাহজাদা নোমানকে বন্দী করে রেখেছিল। তারা চাচ্ছিল বর্তমান সেলজুক সুলতান আলাউদ্দিনকে সিংহাসন থেকে সরিয়ে নোমানকে নতুন সুলতান বানাতে, কিন্তু তাদের কথায় নোমান রাজি না হওয়াতে তাদের বন্দী করে অত্যাচার করছিল। এই সেলেবিদের সাথে কারাতৈগার মিলে নোমানকে সুলতান বানাতে চায়, যাতে করে নিজের ইচ্ছামতো সুলতানের শক্তি ব্যবহার করতে পারে। এরপর সুলাইমান শাহ তার ছেলে গোলদারুকে মুক্ত করেন আর নিজেকে কারাতৈগারের কাছে জিম্মি রাখেন, যতক্ষণ বন্দীরা তার কাছে না আসছে। এরপর একটি স্থানে আর্তুগরুল শাহজাদা নোমানকে নিয়ে আসেন, আর অন্যদিকে কারাতৈগার সুলাইমান শাহকে নিয়ে আসেন। এখানে তাদের হাত বদল হওয়ার কথা ছিল, এবং সাবধানতা অবলম্বন করার জন্য আর্তুগরুল তার সৈন্যদের সেই স্থানের আশেপাশে লুকিয়ে রাখেন। কারাতৈগারও কম যান না, সেও তার সৈন্যদের আশেপাশে লুকিয়ে রেখেছিল। এরপর শাহজাদা আর সুলাইমান শাহ তাদের নিজেদের স্থান পরিবর্তন করেন। এমন সময় কারাতৈগার তার সৈন্যদের সকলকে আক্রমণ করতে আদেশ দেয়, কিন্তু কারাতৈগারের বেশিরভাগ সৈন্য আক্রমণ করে না। তার কারণ আর্তুগরুল আগে আরফিন নামে সেলজুক যোদ্ধাদের সাথে পরিকল্পনা করেছিল। আরফিন আর্তুগরুলকে বলে রেখেছিলেন তিনি একজন সেলজুক যোদ্ধা, আর তিনি এখানে শাহজাদা নোমানকে সাহায্য করার জন্য এসেছেন। যেহেতু আরফিন একজন সেলজুক কমান্ডার ছিলেন, তাই তার কথায় সেলজুক যোদ্ধারা আর্তুগরুল এবং শাহজাদা নোমানকে আক্রমণ করে না। এর ফলে আর্তুগরুল কারাতৈগারকে বন্দী করেন, আর এসব তিতুস দূর থেকে দেখে অনেক হতাশ হয়ে যায়। অন্যদিকে বসতিতে সর্দার না থাকার সুবিধা নিয়ে কুর্দগুলো তার কিছু লোক সংখ্যা একত্রিত করে সর্দারের সকল গুরুত্বপূর্ণ জিনিস তার তাঁবুতে নিয়ে যায়। তিনি ভাবছিলেন সুলাইমান শাহ হয়তো মারা গেছেন, আর তিনি এখন সহজেই কাই কাবিলার সর্দার হতে পারবেন। এরপর দিন সুলাইমান শাহ কারাতৈগারকে বন্দী করে কাবিলায় উপস্থিত হন। তাকে জীবিত দেখে কুর্দগুলো অনেক ঘাবড়ে যায়, আর সুলাইমান শাহ যখন তার তাঁবুতে সর্দারের জিনিসপত্র দেখতে পান না, তিনি অনেক কষ্ট পান যে কাকে তিনি কাবিলার দায়িত্ব দিয়ে গিয়েছিলেন। আর এখানে 10ম পর্বটি শেষ হয়। পরের পর্বগুলো ধারাবাহিকভাবে দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আর আর্তুগরুল সিরিজটি আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না।